পশ্চিমবাংলার বিধানসভাতে এমন মন্ত্রী ঢুকে বসে আছে, এমন তৃণমূলের বিধায়ক আছে, বিধানসভার বাইরে কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের এমন নেতারা আছে ওয়াকফ সম্পত্তি খেয়ে বসে আছে। ৭৬,০০০ বিঘে সম্পত্তির মধ্যে খোঁজ নিলে দেখা যাবে প্রায় ৭০,০০০ বিঘে সম্পত্তি তৃণমূলের যারা চামচাগিরি করছে নেতারা খেয়ে বসে আছে। ওই জন্য তো দিল্লির রাস্তা দেখাচ্ছে। আইনের মাধ্যমে গলায় আঙুল ঢুকাবো, ঢুকিয়ে সে ফিরহাদ হাকিম হতে পারে, সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে, সে জাভেদ খান হতে পারে, সে মমতা ব্যানার্জি হতে পারে, তার ভাইপো হতে পারে। আইনের মাধ্যমে সম্পত্তিগুলোকে বার করব। ভয় পাচ্ছে তো ওই জন্য দিল্লিতে যা, দিল্লিতে যা। দিল্লি যাব না কালীঘাটে আন্দোলন করব কেউ বলতে পারবে না। মমতা ব্যানার্জির আমলে টিপু সুলতানের পরিবার আছে কোথায় জানেন? কলকাতার টালিগঞ্জ এরিয়াতে। ওখানে 12 বিঘা কবরস্থান সম্পত্তি নিয়ে 12 বিঘা। কত? 12 বিঘা। ওখানে একটা কাটার দাম অন্তত 2 থেকে 4 কোটি টাকা। এক কাটা সম্পত্তির দাম 2 থেকে 4 কোটি টাকা। 12 বিঘা সম্পত্তি, কবরস্থান সব ধুলিসাৎ করে কবরের উপরে বাড়ি করে বসে আছে, এই বিল্ডিং করেছে এই মমতা ব্যানার্জির আমলে। আমরা যদি আইনকে প্রত্যাহার করতে পারি, ওই 12 বিঘাকে আমরা উদ্ধার করব না? দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা কেন বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা এই জন্যই বলছি, আমাদের রাজ্যে যেগুলো আছে সেগুলো আর যাতে নাকি নড়াচড়া করে। কলকাতাতে ওয়াকফ সম্পত্তির উপরে মদের দোকান। এ দেখুন 2019 সালে এটা পাবলিশ হয়েছিল। ওয়াকফ জমির উপরে মদের দোকান। ভাই 2019 সালটা কাদের সরকার ছিল? বামেরা। যা হয়তো বামেদের এরা দোষ দেয়, আর কেন্দ্রের বিজেপি সরকার নেহেরুকে দোষ দেয়। যা হচ্ছে সব নেহেরুজির দোষ, কংগ্রেসের দোষ, আর আমাদের রাজ্যে যা হয় সব বামেদের দোষ। তো 2019 সালে মদের দোকানের ছবিটা দেখাচ্ছি তো ভাই। হ্যাঁ, এটি আমি ভুল করি আমার নামে নোটিশ ছাড়বে না? ভেবেছেন কি ছেড়ে দেবে নাকি? এই জন্য এরা বলছে যাতে এইগুলো না আর এখানে আলোচনা হয়, যা আলোচনা হবে সব দিল্লিতে গিয়ে হোক। সংবিধান বাঁচানোর লড়াই, মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে সংবিধানের আর্টিকেলের উপর আক্রমণ হচ্ছে। এই সংবিধান নিয়ে আনার জন্য, এই দেশ স্বাধীন দেশ করার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা জীবন উৎসর্গ করেছে। প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলো, যে সংবিধান পেলাম, যে গণতন্ত্র পেলাম, ধর্মীয় স্বাধীনতা পেলাম, আজকে বিজেপি সরকার এসে সেইগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। মোদী মমতা যদি বলে, ডাইরেকশন দিয়ে দেয় কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় আন্দোলন করবে, ও নওশাদ সিদ্দিকী মানবে না। যে ইচ্ছা মানো, কারণ আমার হাতে সংবিধান আছে। আমার সংবিধান আমাকে প্রোটেস্টের, প্রতিবাদের, আন্দোলনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সুতরাং সংবিধান আমাকে যে স্বাধীনতা দিয়েছে, কোন মন্ত্রী আমার এই স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। তা তার জন্য আমার লড়াই চলবে। গণতান্ত্রিক রাষ্ট্র, মোদির আমরা প্রজা নয়, মোদি আমাদের রাজা নয়। মোদিজি আমাদেরকে দেশের প্রধানমন্ত্রী, তাকে 100 বার সম্মান দিতে হবে, সম্মান দেব। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমরা 100 বার সম্মান দিতে হলে দেব, তাতে কোনো আমার অসুবিধা নাই। আমরা এই আইনের কেন বিরোধিতা করছি? এই আইন সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের আর্টিকেল গুলোকে ভায়োলেট করছে। এবার এই কি আইনের মধ্যে আছে বলতে গেলে ভাই সময় স্বল্প, অনেক কিছু হয়ে যাবে। যেমন আপনাকে বলি, 14 নম্বর আর্টিকেলটা কি আছে? ইকুয়ালিটি বিফোর ল, সমতার কথা বলা আছে। এরকম ভাবে আপনার 15 নম্বর আর্টিকেলে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ অথবা জন্মস্থানের কারণে পৃথকভাবে না দেখার কথা বলা আছে। কেন পৃথকভাবে দেখা হচ্ছে এখানে আমি কিছু ব্যাখ্যাতে গেলে আপনারা পাবেন। 26 নম্বরে বলা আছে যে যাদের এই সম্পত্তি যারা আছে আপনার, এই ধর্মীয়, আচ্ছা, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ধর্মীয় বিষয়সমূহ ব্যবস্থাপনা করার স্বাধীনতা। আর্টিকেল সংবিধানের 26 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে আপনার ধর্মীয় বিষয়বস্তু, আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার গির্জা, আপনার গুরুদুয়ারা, আপনার বৌদ্ধদের ধর্মস্থান, সেইগুলো রক্ষণাবেক্ষণের যে ধর্মীয় রিলিজিয়াস যেগুলো আছে, সেইগুলোর পাওয়ার কোথায়? আর্টিকেল 26-এ দেওয়া আছে। আরো বিস্তারিত আছে। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 আইনে বলা আছে এই যে এইটা কার নিজস্ব কারো সম্পত্তি,
কারো সম্পত্তি তো। এই সম্পত্তির ধারে যদি কেউ 12 বছর ধরে একটা কুড়ে ঘর হোক যাই হোক করে বসে যায় না, কিন্তু মালিক ওকে তুলতে পারবে না, আর সাব জুডিস ম্যাটার হয়ে যাবে। কোর্ট কিন্তু ওর পক্ষে রায় দিয়ে দেবে, ওকে সত্তার মালিক বানিয়ে দেবে। এটা কিসের ভিত্তিতে? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1963 কিছু প্রভিশন আছে সেটার ভিত্তিতে। কিন্তু এই 2025 সালে ওয়াকফ সংশোধনী আইনের হওয়ার আগে পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর কেউ বসে থাকলে সেটা তুলতে পারতো না, সেটা সত্তার মালিক হতে পারতো না। ক্লেম করলো, কোর্ট ওর পক্ষে কথা বলবে না, এই আইন ছিল। কিন্তু মোদি উপকার করলো আপনার না অপকার করলো ভাই বলুন? মোদি আইন করে দিল কি, কেউ যদি এই জায়গা দখল করে রাখে, হয়তো এখন উদ্ধার করতে পারছেন না, মামলা চলছে, চেষ্টা করছেন বোঝাবার মৌখিকভাবে, দীর্ঘকাল হয়ে গেছে। যে নতুন আইন করেছে এই আইনের ভিত্তিতে আর আপনি তুলতে পারবেন না। এটা আপনার লাভ হলো না লস হলো? বলুন, লস হয়েছে। তো এই হচ্ছে আইনের আমরা বিরোধিতা করছি। এবার প্রশ্ন এখানে আমার আসবে, কেন আবার বিরোধিতা করছি? আর্টিকেল 14 কি বলছে? সমঅধিকারের কথা বলছে। আর্টিকেল 15 কি বলছে? জাত ধর্ম লিঙ্গ কাউকেও পৃথক ভাবে দেখা যাবে না। মুসলিমদের ধর্মীয় সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না, আপনি সেটা তুলে দিলেন। খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়, এটা এখনো আছে। হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর 2200 বছর কেউ যদি থাকে সেটা সে দখল নিতে পারবে না, আইনটা এখনো আছে। যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তিতে 22 বছর থাকলেও সে তার সত্তার মালিক হতে পারবে না, এই আইন আছে। শুধুমাত্র মুসলমানদেরটা সরিয়ে দিল, এর জন্য আমরা বিরোধিতা করছি। মুসলমানদের সরিয়ে যদি না রেখে দিয়ে যদি খ্রিস্টানদেরটা সরিয়ে দিত তারও আমরা বিরোধিতা করতাম ভাই। যদি পার্সিদেরটা সরিয়ে দিত, বাকি সব রেখেছে, পার্সিদেরটা সরিয়ে দিয়েছে, তারও আমরা বিরোধিতা করতাম। এটা শুধুমাত্র মুসলমানদের উপর আঘাত দিল না, সংবিধানের 15 নম্বর আর্টিকেলের উপর আঘাত দিল। শুধুমাত্র মুসলমানদের সমস্যা এরকম ব্যাপার নয়, এটা সংবিধানের উপর আক্রমণ। এবার এটা কেন করছে? মোদির বন্ধুদের নজর পড়েছে কলকাতার দামি জায়গাটাতে। কলকাতার যে ফাঁকা দামি জায়গাগুলো আছে তার 5টার মধ্যে 3টে হচ্ছে ওয়াকফ সম্পত্তি। মোদির বন্ধুর নজর পড়েছে দিল্লির দামি জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলোতে। দিল্লির যে ফাঁকা দামি জায়গাগুলো আছে বা কবরস্থানগুলো আছে, তার যেগুলো দামি জায়গার মধ্যে কিছু কবরস্থান আছে, আর কিছু কবরস্থান ছাড়াও দামি জায়গা 5টা থাকলে 2টো হচ্ছে ওয়াকফের। গুজরাট, সারা ভারতবর্ষের যে কটা বড় বড় শহর আছে সেই বড় বড় শহরের কবরস্থান আছে, তাই না? আর কবরস্থান দেখবেন ওয়াকফ সম্পত্তি। ওইগুলোতে এরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছে, ওদের নজরে পড়েছে। কাদের? মোদির বন্ধুর নজরে পড়েছে। তাই বন্ধুকে গিফট করতে হবে, বন্ধুকে তুলে দেওয়ার জন্য আপনার আমার পাড়াতে হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে লড়াই বাঁধিয়ে দিয়ে এমন আইন তৈরি করে বলবে দেখ মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি। কিন্তু জব্দ করার পরে সম্পত্তিটা কি আমার হিন্দু ভাইকে দেবে নাকি? গরিব হিন্দুকেও দেবে না। কাকে দেবে? মোদির বন্ধুকে দেবে। জমি হাঙ্গরদের নজরে পড়েছে। কালকে ওদের নজরে যদি পড়ে গির্জার সম্পত্তি, আইন এরকম পরিবর্তন করবে। কালকে ওদের নজরে যদি পড়ে বৌদ্ধদের সম্পত্তি, এই নজরে পড়বে। কালকে ওদের নজরে যদি গুরুদুয়ারের সম্পত্তি পড়ে, এই রকম ভাবে তারা আইন বদলে দেবে। তা আইন না আগামী দিনে বদলাতে পারে এবং এই আইন যাতে প্রত্যাহার করে তার লড়াই আমরা করছি। তাহলে লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, মুসলিমদের ধর্মীয় সম্পত্তি ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য। এর বিরোধিতা আমরা করছি, এর জবাব দিতে হবে। কলকাতার কলেজ পার্ক স্ট্রিট আপনারা জানেন? কলকাতার পার্ক স্ট্রিট জানেন তো? এক কাটা জায়গার দাম কত? চোখ দাঁড়িয়ে যাবে কিনতে গেলে। আমি শুনি না দাম, ওই জন্য কিনতে পারবো না, অত টাকা নেই। এক কাটা জায়গা নিলে তো বাড়িও করতে পারবেন না, করতে গেলে 2-5 কাটা জায়গা নিতে হবে। ওখানে এক কাটা জায়গার দাম বিশাল। মোটামুটি শুনে আপনারা শুনে লাভ হবে না। যার টাকা আছে করাত কলের মালিক খালিক হতে পারে, যদি বেশি টাকা থাকে বা শুনে নেবে, যে জানাবে আমাদেরকে। মোটামুটি 2-5 কোটি টাকা। ওখানে 12 কাটা জায়গা আছে, অনেক আছে, ডাইরেক্ট ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে, মতুয়াল্লি নয়। সেই জায়গাও প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করাচ্ছে। মানে কি বুঝতে পারছেন? মাল আমরা এই সম্পত্তিগুলো আমরা বার করবো আগামী দিনে। নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কলকাতার, ইভেন আপনাদের এলাকায় বলছি, আপনাদের এলাকায় বসিরহাট সাব ডিভিশনে প্রচুর ওয়াকফ সম্পত্তি আছে।
লুট হয়ে যাচ্ছে, এগুলো উদ্ধার হবে। সেই জন্য পীর গোরাজাত আব্বাস হুজুরের মাজারের ওখানে 1000 বিঘা ওয়াকাফ সম্পত্তি আছে, মানে 10 বিঘাও এখন আছে, কি সন্দেহ আছে কি? হ্যাঁ, 92 কাটা রেখেছে। এটা কি রাখার দরকার? সবাই মিলে এ করে ও যদি মাজারটা তোলা যেত ওটা মনে খেয়ে নিত এরা, ওই মাজার চত্বরটুকু আছে, তো এগুলো তো বার করবো ভাই। এইবার হচ্ছে 1963 সালের যে আইন দিয়ে দিচ্ছে এরা, যে কোনো সময় বার করার ক্ষমতা ছিল ওয়াকফ বোর্ডের। আপনি আমি ওয়াকফ বোর্ডকে শক্তিশালী করতে পারলে ওয়াকফ বোর্ড বার করতে পারতো, কিন্তু মোদিজি যে আইনটা নিয়ে এসেছে আর ওগুলো বার করতে পারবেন না, কারণ তারা বলে 12 বছর হচ্ছে হানাচি তানাচি, এইবার অনেক আইনের ফাঁদ দেখাবে। মানে তাহলে ওই 1000 বিঘে সম্পত্তি থেকে 92 কাটা বাকি রইল, মানে 92 কাটাটাই থেকে গেল, আর ওই যে বাকি যেগুলো আছে সেগুলো আর 997 বিঘা সম্পত্তি বেহাত হয়ে গেল, আর নতুন করে উদ্ধার করতে পারবেন না। আইন এমন করেছে, এর বিরোধিতা আমরা ওই জন্য করছি। আমরা এর বিরোধিতা ওই জন্য করছি, আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে। আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন, আপনাদের এখানে ঈদগাহ, কবরস্থান, মসজিদ 50 বছর 100 বছরের আছে, এরকম অনেক আছে তো ভাই, আছে তো? আমি দায়িত্ব নিয়ে বলছি, একটাও কাগজ পাবেন না। কেন বলুন তো, কেন কাগজ পাবেন? কি হয়েছে? এই মুসার দাদু, তার দাদু, এই মামনুনের দাদু কি বলেছে, এই আমার ওখানে 2 বিঘে জায়গা আছে মাঠের ধারে, তোরা একটা ঈদগাহ করে নে। মুখে বলে দিয়েছে, অফ করে দিলাম, যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম, তোরা ওটাতে ঈদের নামাজ পড়বি। আপনার বাপ দাদু, তার বাপ নামাজ পড়ে আসছেন, কেউ আটকায়নি। ওয়াকফে লিল্লাহ মৌখিক অফ করে দিয়েছে। ঠিক এমন কবরস্থানটা, এই তোদের গ্রামের মানুষ, জমিদার মানুষ ছিলেন ওনারা, গ্রামে কবরস্থান নেই, কি হয়েছে, যা ওই ওখানে ওই আছে, ওই ওর জমিটা পড়ে আছে 5 বিঘে 7 বিঘে, তোরা কবর দিবি। সে বংশ পরম্পরায় কবর দিয়ে এসছে, তো মৌখিক কি করেছে, মৌখিক দান করেছে, এরকম ভাবে হয়ে এসেছে। ঠিক একইভাবে মসজিদ, এই সম্পত্তিগুলো ওরা সার্ভে করেছে। সারা ভারতবর্ষে 8 লক্ষ একর মতো জায়গা আছে। একটা জিনিস ভুল ভেঙে দিই, ওই 8 লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্তব্য দিয়ে একটু গরম গরম পাবলিকে হিট খাওয়ায়, পাবলিক একদম লাফ মেরে উঠবে যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলের পরে ওয়াকফের জায়গা তুমি দখল করছো, মানছি না, মানবো না। তো এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে ভাই আপনার কথা শুনে, কিন্তু ঘোড়ার ডিম। সাউথে 2টো মন্দির আছে, ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তিকে এক সাইডে করে দেবে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি আমি ভুল বলছি, আর যখন বলছি এর ভিতর থেকে একদম লাফ মেরে উঠছে, এত সম্পত্তি, ঘোড়ার ডিম সম্পত্তি, একটুখানি সম্পত্তি আছে, সেটাকেও মোদি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তো কিভাবে কাটছে? ওরা সার্ভে করে দেখেছে 8.5 লক্ষ একর ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে, তার মধ্যে প্রায় 4 লক্ষ একর অর্থাৎ 50% ওয়াকফ সম্পত্তি ওয়াক বাই ইউজার, মৌখিক দান করা। আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে বলছে স্বচ্ছতার সাথে হবে, কিন্তু ওখানে কি বলছে, নিউজ পোর্টাল ওয়ামসি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে, 6 মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে। এই ওয়ামসি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে দলিলকে তুমি আপলোড করো। এবার আপনার এখানকার 400 বছরের পুরাতন কবরস্থানে দলিল পাবেন তো? এটা তো কারো কাছ থেকে জোর করে কবর দেননি। 400 বছর আগে আপনার যে দাদুর কবর আছে, অন্য দাদু সেটাকে দান করেছে বলেই আছে। ও ওয়ামসি পোর্টালের একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো, কার কাছ থেকে পেয়েছো, মানে যতক্ষণ আপনি যদি আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেল। সরকারের হয়ে গেল, সরকার সরকারের কাজে লাগাবে না, কি করবে এটাকে নিয়ে? ওই আদানি আম্বানি শিল্পপতিদেরকে ওদের মতো দিয়ে দেবে, প্ল্যান হচ্ছে এখানে। এরই আমরা বিরোধিতা করছি। তো আপনার দাদুরা যে ওয়াক বাই ইউজার মৌখিক দান করেছে, এটা বৈধ কি অবৈধ আগে এটা জেনে রাখা দরকার। জেনে রাখা দরকার তো নাকি ভাই? এনার্জি লস সবার। আর ক মিনিট আছে? এই 1-2 মিনিটই লাগবে এটা বলতে। ওয়াক বাই ইউজার অর্থাৎ আপনার বাপ দাদুরা যে সম্পত্তিটা দান করেছে সেটা বৈধভাবে দান করেছে না অবৈধভাবে? এবং এতে সুপ্রিম কোর্ট কি বলছে? 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল, একটা মামলা হয়েছিল 2000 সালে। মামলার যেটা অর্ডার এসেছিল, সেই মামলাতে বলেছে মৌখিক দানটা বৈধ। শুধু তাই নয়, আমি ইসলামিক ল বাদ দিলাম, সাইডে রাখলাম। আমি ইসলামিক ল যেটা মুসলিম পার্সোনাল ল আছে তার 24 নম্বর পয়েন্টটাকে সাইডে রেখে দিলাম। ভারতবর্ষের আর বেশ কিছু 3টা আইন দিচ্ছে, একাধিক আইন আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইন অনুযায়ী মৌখিক হেবাটা, মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট
1872 এই অনুযায়ী মৌখিক দান যেটা করেছিল আমার পূর্বপুরুষেরা সেটা বৈধ। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এই অনুযায়ী মৌখিক হেবাটা বৈধ। তাহলে মোদি 50% সম্পত্তি এক লপ্তে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই আইনটা নিয়ে এসেছে। মুসলমানদের উপকার করলো না অপকার করলো? অপকার করেছে, তার বিরোধিতা আমরা করছি। শুধু মুসলমানদের অপকার করেনি, দেশের এই এত কটা আইনের ভায়োলেট করে দিল। হ্যাঁ, মোদিজি বলতে পারতো নতুন আইন নিয়ে এসে, না এখন ডিজিটাল সময় ভাই, আজকের ডেটের পর থেকে যারা অফ করবে আর মৌখিক অফ চলবে না, এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এগুলো সব আমি করবো, অ্যামেন্ডমেন্ট করব। এইগুলো সব অ্যামেন্ডমেন্ট করে দিয়ে কি বলবে, আজকের পর থেকে ভাই যদি কেউ অফ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে, মৌখিক অফ চলবে না। তাদেরকে ওয়েলকাম করতাম আমরা।